গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের সাথে 3-0 ব্যবধানে জিতে গোল ব্যবধানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে পা রাখলো ব্রাজিল। তো শেষ 32-এ ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হচ্ছে জাপান অথবা সুইডেন। এই দুই দলের এক দল তাদের প্রতিপক্ষ হিসেবে পেতে যাচ্ছে। তো এই দুই দলের সাথে খেলাতে ব্রাজিলের সম্ভাবনা কেমন সেটা নিয়ে পরে কথা বলবো। তবে এই ভিডিওতে আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে আজকের যে বহুল চর্চিত বিষয়, সেটা হচ্ছে ভিনির ফাউল ধরে যে রেফারি গোলটি বাতিল করলেন সেটা নিয়ে কথা বলবো। একই সাথে মেসি যে ফাউলটি করেছিল আলজেরিয়ার সাথে সেটাতে কার্ড না পাওয়ার কারণ কি সেটা নিয়ে একটু কথা বলবো আর কি। তো তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল দা স্পোর্টস ল্যাব, এটাতে আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাতে আমার ভিডিওগুলো নিয়মিত আপলোড দেওয়া হয়। তো আমার ভিডিওগুলো সেখানে নিয়মিতভাবে আপনারা পাবেন যদি সাবস্ক্রাইব করে রাখেন, এই আর কি। তো ঠিক আছে, খেলার প্রসঙ্গে ফিরি। আজকে ভিনিসিয়াস দারুণ একটি ম্যাচ খেলেছে এবং আজকে নয়, তার বিশ্বকাপ জার্নিটা এখন পর্যন্ত অনেক সুন্দর হচ্ছে এবং ভালো হচ্ছে। সে 3 ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তো আজকের ম্যাচটির স্পেশাল একটা বিষয় হচ্ছে সে 2টি গোল করেছে, কিন্তু তার চেয়ে বড় সেটার চেয়ে বড় বিষয় হয়ে উঠেছে তার একটি গোল বাতিল হওয়া নিয়ে, যেটাতে যে ফাউলটি ধরা হয়েছে, রেফারি যেভাবে ফাউলটি ধরেছেন সেটাতে স্কটল্যান্ডের প্লেয়াররাই সেটা নিয়ে ফাউলের জন্য আবেদন করেনি, কিন্তু রেফারি তারপরও চেক করে গোলটি বাতিল করে দিয়েছেন। এখন ফিফা যেটা দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে ফিফা বলছে যে গোলটি মানে দেওয়া উচিত ছিল, অর্থাৎ রেফারির ভুল, এটা রেফারির ভুল সিদ্ধান্ত, যার কারণে ভিনিসিয়াস গোলটিতে পাওয়া থেকেও বঞ্চিত হলো এবং একই সাথে বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক পাওয়া থেকেও বঞ্চিত হলো। তো এটা আসলে কষ্টদায়ক, কারণ আসলে একটা প্লেয়ার প্রতিদিন কিন্তু হ্যাট্রিক করার সুযোগ পায় না। আর ভিনিসিয়াস ভালো প্লেয়ার, সবই ঠিক আছে, কিন্তু মানে লিথাল যে মেসি, রোনালদো বা এমবাপ্পে লেভেলের স্ট্রাইক বা হল্যান্ড লেভেলের কিন্তু প্লেয়ার না, যে মানে গোল মেশিন না, যে নামলেই তারা গোল করতে পারে ওই টাইপের প্লেয়ার, বা ওইরকম ফিনিশিং অ্যাবিলিটি তার তুলনামূলকভাবে নেই বলা চলে, তাদের চেয়ে অনেক পিছিয়ে আছে বলা চলে। তো সেই জায়গায় এই সুযোগটি সে মানে এই সুযোগটি পাওয়া থেকে বঞ্চিত করা হলো, এটা অবশ্যই দুঃখজনক বিষয়। তো ভিনিসিয়াসের এই ফাউলটির জন্য তাকে যে বঞ্চিত, ফাউল, অনাকাঙ্ক্ষিত ফাউল ধরে তাকে যে গোল থেকে বঞ্চিত করা হলো, সেটার সাথে আরেকটি বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর তর্ক বিতর্ক চলছে। আমি নিজেও আসলে প্রথমে একটি ছবি পোস্ট করেছিলাম যেটাতে মেসির উপরের অংশে মেসির যে ফাউলটা করেছিল আলজেরিয়ার সাথে এটা ফাউল না, আর নিচের অংশে ভিনির এটা ফাউল, এভাবে ক্যাপশন দিয়ে একটা ছবি ছিল। আমি সোশ্যাল মিডিয়ায় আমার ফেসবুকে করেছিলাম, পোস্ট করেছিলাম। পরে অবশ্য আমার মনে পড়েছে যে আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে এখানে ছবিটাতে একটা ভুল ছিল, সেটা হচ্ছে মেসির যে ফাউলটা সেটাতে কিন্তু রেফারি ফাউল ধরেছিল। এখন সমস্যাটা হচ্ছে রেফারি সেটাতে কার্ড দেখাননি, সেটা নিয়ে কিন্তু আলোচনা চলেছিল। এখন বিষয়টা অনেকটা এটাই যে মানে এক অর্থে ভুল বলা যায়ও না, যে মানে সমর্থকদের চিন্তা করলে আর কি, মেসির বিপরীতে যারা করে তাদের যে দাবি মেসি কার্ড পেতে পারতো, অন্তত হলুদ কার্ড হলেও পেতে পারতো, সেটা আর কি তারা হয়তো ক্যাপশনে এটা দিতে ভুলে গিয়েছে। তো আমি তারপরও পোস্টটি ডিলিট করে দিয়েছি, চিন্তা করলাম যে এটা নিয়ে একটু ভিডিওতে কথা বলি। সেটা হচ্ছে প্রথমে যদি ভিনিসিয়াসের এটাতে আসি, সেটাতে ফিফা থেকে যেখানে দেখছি আমি যে সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে যে, যেটা দেখলাম আর কি, যে এটা সরাসরি বলাই হয়েছে যে এটা রেফারির ভুল সিদ্ধান্ত। তো সেটাতে আসলে আর কিছু বলার থাকে না, এই আর কি। আর মেসির ক্ষেত্রে যেটা, সেটাতে বলতে পারি যে মেসির ক্ষেত্রে এই বিষয়টা হচ্ছে কি, যে এটাতে কিন্তু রেফারি চাইলে কার্ড দেখাতে পারেন বা ইয়াতে আছে এই টাইপের যে ডিসিশন গুলো, এগুলাতে কিন্তু 50-50 একটা থাকে, মানে যে কার্ড দেখাবে কি দেখাবে না, এই ক্ষেত্রে রেফারির উপর কিছু বিষয় ছেড়ে দিতে হয়, দেয়া হয়। এখন বিষয়টা হচ্ছে ওই জায়গাতে রেফারি যদি ভুল সিদ্ধান্ত নেন বা স্বজন প্রীতির আশ্রয় নেন, সেটা নিয়ে কথা হতে পারে। আর সেটা নিয়ে কথা হচ্ছে যে মানে মেসি হেটাররা দাবি করছেন যে মেসির সাথে সবসময় এই স্বজনপ্রীতিটা করা হয় এবং হচ্ছে, এবং আর্জেন্টিনা এই সুযোগটা পেয়ে আসছে। এর মধ্যে স্বাভাবিকভাবে 22 সালের যে বিশ্বকাপে প্রায় প্রতি ম্যাচে গণহারে একটি করে পেনাল্টি আর্জেন্টিনা পেয়ে এসেছে, সেটা নিয়েও কথা হচ্ছে। তো এখন এটা নিয়ে বলতে গেলে বলা যায় যে মেসি
সালের বিশ্বকাপে যখন পেয়েছে, প্রতি ম্যাচে পেনাল্টি পেয়েছে, এর মধ্যে 7টি পেনাল্টি পেয়েছে সম্ভবত, তাও 5টি সে স্কোর করেছে, 2টা মিস করেছিল। একটা হচ্ছে ক্রোয়েশিয়ার সাথে আর একটা হচ্ছে পোল্যান্ডের সাথে। মজার ব্যাপার হচ্ছে, আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে সে কিন্তু যেগুলোতে মানে পেনাল্টি হয় না, রেফারির ভুল ডিসিশন গুলো করা হয়েছে সেগুলোতে বলা চলে ক্লিয়ারলি, সেগুলোতে সে মিস করেছে, এবং যেগুলোতে হয়েছে সে সেগুলোতে গোল করেছে। আর গোল যেগুলোতে করেছে, এখন কথা হচ্ছে মেসি ওই এগুলো পেয়েছে, যে এটা একটা বিষয় হচ্ছে কি, ফিফার একটা নীতি আছে যে সৃজনশীল প্লেয়ার মানে সৃষ্টিশীল প্লেয়ার বা ক্রিয়েটিভ প্লেয়ার যারা বা স্পেশাল প্রতিপক্ষ সবসময় কিন্তু দলের সবচেয়ে ক্রিয়েটিভ প্লেয়ারটার প্রতি সবসময় টার্গেট, ক্রিয়েটিভ প্লেয়ারটাকে সবসময় টার্গেট করে থাকে, বা যে প্রতিপক্ষের যে আউটপুট বেশি দিতে পারে তুলনামূলকভাবে, ইয়াতে ডেলিভার করতে পারে, বা সেরা প্লেয়ারটার প্রতি সবসময় আলাদাভাবে প্রতিপক্ষ নজর দেয়, যার কারণে দেখা যায় যে তাকে সবসময় ফাউল করার করে হলেও আটকানোর চেষ্টা করে। তো এই ক্ষেত্রে ফিফার একটা নীতি আছে যে মানে এই টাইপের প্লেয়ারদেরকে সুরক্ষা দেওয়ার একটা নীতি ফিফা গ্রহণ করে। এটা ঠিক কত সালে জানি না, আমার যদি ভুল না হয়ে থাকে 8, 9 বা 10 সাল থেকে এটা চালু হয়েছে। তো এটার অধীনে অনেক ক্ষেত্রে প্লেয়ারদেরকে মানে ট্যাকল থেকে, অন্যায় ট্যাকল থেকে সুরক্ষা দেওয়ার মানে মানে যাতে প্লেয়াররা সতর্ক থাকে, প্রতিপক্ষ এই এই টাইপের ট্যাকল করা থাকে, সেই জন্য এই আইনটা করা হয়েছে। এটা একদিক থেকে ভালো, তবে এটার অনেক ক্ষেত্রে যে ব্যবহার হয় না সেটাও তো না। এখন মানুষ আইনটা করে কে? মানুষই আইন তৈরি করে আর মানুষই আইন ভাঙে বা আইনের অপব্যবহার করে থাকে। তো সেটা নিয়ে আসলে কিছু বলার থাকে না। এখন পেনাল্টির প্রসঙ্গে যদি আসি, আর্জেন্টিনার প্লেয়াররা কিন্তু গত বিশ্বকাপ সবচেয়ে বড় কথা হচ্ছে তারা যেভাবে খেলেছে, তারা কিন্তু দুটো পেনাল্টির কথা বাদ দিলে মোটামুটি তারা আমার কাছেও সবগুলো পেনাল্টি ভালো মানে বাকিগুলো ফেয়ার ছিল, এবং তারা সবচেয়ে বড় কথা সেগুলো কাজে লাগিয়েছে, এবং প্রতিপক্ষ থেকে কিভাবে পেনাল্টি আদায় করতে হয় সেই বিদ্যাটা তারা বেশ ভালোভাবে রপ্ত করেছিল এবং মাঠে প্রয়োগ করেছিল। এখন ফুটবল যদি একটা যুদ্ধ ধরি তাহলে সেই ক্ষেত্রে আপনি এটাকে আসলে আনফেয়ার বললেও, আনফেয়ার এভরিথিং ইজ ফেয়ার লাভ এন্ড ওয়ার, ওই ক্ষেত্রে যদি বলা হয় ওয়ার এর জায়গাতে ফেললে এটাকে আসলে আনফেয়ারও বা বলবেন কিভাবে, এটা আর কি। আর তারা যেটা করেছে, একটা বিষয় হচ্ছে যে তারা প্রথম দিকে গ্রুপ পর্বে পোল্যান্ডের সাথে ইয়াতে যে পেনাল্টিটা মিস করেছিল মেসি ইয়াতে, ওইটাতে কিন্তু ইয়া দেওয়া হয়েছিল। ওই ম্যাচের পর থেকে বা ইয়াতে মোটামুটি প্রতিটা প্লেয়ার মধ্যে আমার মনে হয় আর কি ব্যক্তিগতভাবে যে পেনাল্টি গুলো হয়তো মানে এক সেমিতে ক্রোয়েশিয়ার বিপক্ষে যে পেনাল্টিটা সেটা ও ছিল মানে আনফেয়ার বলা চলে। এই দুটো পেনাল্টির কথা বাদ দিলাম, কিন্তু মেসির সাথে মানে প্রতি ম্যাচে একটা পেনাল্টি পাওয়ার কারণে এটা কিন্তু প্রতিপক্ষের উপর একটা মনস্তাত্ত্বিক চাপ পড়ে গেছিল, প্রতিপক্ষ যে সাইকোলজিক্যাল একটা ইয়াতে যে আর্জেন্টাইন প্লেয়ারদেরকে তো ফাউল করলেই পেনাল্টি পেতে হবে, এটার কারণে তাদের কিন্তু ওই মনোযোগের সাথে আর্জেন্টিনাকে ওইভাবে তারা মার্ক করতে পারেনি, এবং মানে এগুলো ক্লিয়ারও করতে পারেনি। এটা এখন আপনি প্রতিপক্ষকে থেকে আপনি কিভাবে আপনার আদায় করে নেবেন, এটা কিন্তু ট্যাকটিক্স এর বিষয় আছে। এটাতে আর্জেন্টিনাকে আসলে আমরা হেড করি বা যাই করি, কিন্তু আর্জেন্টিনা তাদের কাজে সফল, দিন শেষে এটাই বলা যায়। আর যদি এটা বলি যে গত ম্যাচে ওইগুলা বাদ দিলাম, কিন্তু এখন যদি বলি আলজেরিয়ার ম্যাচ নিয়ে মেসি এটা কার্ড পেতে পারেন কিনা, আমিও মনে করি এটা রেফারি লাল কার্ড দিতে পারেন, কিন্তু রেফারি দেননি, সেটা হচ্ছে বিষয়। এখন রেফারি যদি এটা ইচ্ছাকৃতভাবে না দিয়ে থাকেন, সেটাতে আসলে রেফারির হাতে আইন আছে, রেফারি সেটা প্রয়োগ করেছে, রেফারি না করলে সেটাতে আসলে আমাদের কিছু বলার থাকে না। এটা কি, তবে এটা আশা করতে পারি যে রেফারি সর্বোচ্চ পরিমাণ স্বচ্ছ থাকার চেষ্টা করবেন, এটা আমরা আশা করতে পারি। এর বাইরে আসলে আমাদের দিন শেষে যতই হা হুতাশ করি, কিন্তু এছাড়া আসলে আর কি বলা যেতে পারে। এগুলো নিয়ে আসলে কথা হচ্ছে, হওয়া উচিত একদিক থেকে আমি মনে করি, হলে তাহলে হয়তোবা চাপে পড়ে হলেও রেফারিরা একটু এই যে সাইকোলজিক্যাল প্রবলেম যেটা বললাম যে মেসি আর্জেন্টিনা পেনাল্টি পাওয়ার কারণে প্রতিপক্ষ চাপে পড়ে গেছিল, এখন কথা বললে এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলছি, হয়তো যত কিছু হোক, ফিফা হোক বা হোক, এগুলোর দিকে হয়তো বা নজর তাদের যাবে, সেই ক্ষেত্রে তারা আইন পরিবর্তনের চেষ্টা করবে। এখন আইন যতই পরিবর্তন করুক, প্লেয়াররা কিন্তু কিন্তু আইনের যে মারপ্যাচ সেগুলো কিন্তু ঠিকই, মানে যেই হোক, আমরা সবাই কিন্তু বাস্তব জীবনে শুধু ফুটবল না, যে কোনো ক্ষেত্রে চেষ্টা করি যে আইনের ফাঁক গলে কিভাবে মানে কাজ সম্পাদন করা যায় বা কার্যসিদ্ধি করা যায়, এটা কিন্তু আমরা প্রায় সবাই কম বেশি চেষ্টা করি। তো এটা হচ্ছে বিষয়, আপনি যতই আইনের ইয়া করেন, আইনের কলা দেখান, এটা
এগুলো চলবে, এগুলো বন্ধ করাটা তুলনামূলক কঠিন। এটা যদি একদম বন্ধ করতে হয় এসব সিস্টেমে, এগুলোর একদম পুরোপুরি রেফারির হাত থেকে খেলাটা মানে নিয়ম প্রয়োগের এটা কেড়ে নিয়ে একদম অটোমেটিক যদি করা যেত রোবটিক ভাবে, সেটা হলো একটা কথা ছিল। এখন রোবটিক যদি করতে যায় বা হয়, ওইটাতেও কিন্তু সিস্টেমটা কোনো না কোনো মানুষই সেট করবে অনেক ক্ষেত্রে। তো এগুলো নিয়ে প্রশ্ন আছে, প্রশ্ন কোনোদিনই শেষ হবে না। যত আলোচনা করবেন তত হবে, তবে আলোচনা চলা উচিত। একেবারে আলোচনা বন্ধ হয়ে গেলে সেটা নিয়ে সমস্যা। আমি মনে করি আলোচনা সমালোচনা এটা চলা উচিত, চলবে। এটা পরবর্তীতে রেফারিরা অনেক ক্ষেত্রে ইচ্ছা থাকলেও এগুলো থেকে, এসব এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করেন যদি স্বজনপ্রীতি করে থাকেন। আমি আবার কিন্তু আর্জেন্টাইন ফ্যানরা হয়তো মনে করতে পারেন যে এটা বলছি যে রেফারি ইচ্ছা করে মেসির সাথে এটা করেছেন, সেটা বলছি না, বলছি যে যদি করে থাকেন সেই ক্ষেত্রে, এসব ক্ষেত্রে এটা মেসির ক্ষেত্রে আজকে হয়েছে। এখন যদি ধরে নিতে মেসির সাথে এটা আর্জেন্টিনা কে ইচ্ছা করে ফেভার দিয়েছেন বা মেসিকে ফেভার করেছেন রেফারি, তা একই বিষয় কিন্তু তাদের বিপক্ষ আরেকদিন ঘটতেই পারে। তাদের অপোজিশনের যে ঘটবে না, অপোজিশনের সাথে এই ঘটনা ঘটবে না, এটা কিন্তু বলা যায় না। তো সেই ক্ষেত্রে বলবো যে যেটা মোটামুটি আপনার চোখে ভুল মনে হতে পারে বা হয়, সেটার সাথে অন্যটার তুলনা না টানলেই ভালো। আমিও টানি, ইনাত সেটা বলবো না, আমিও দুধে ধোয়া তুলসী পাতা বিষয়টা তা নয়, কিন্তু চেষ্টা করা উচিত যে যথাসম্ভব ফেয়ার থাকাটাই ভালো। এটা ভালো থাক, এ হলে সেটা বিষয়টা সুন্দর হয়, সুন্দর দেখা যায় বা সুন্দরভাবে সবকিছু হয়, সম্পন্ন করাটা সহজ হয়, এই আর কি। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার ইউটিউব চ্যানেল দ্য স্পোর্টস ল্যাবে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এটাই আশা করি। ধন্যবাদ সবাইকে।